হ্যালো স্টুডেন্টরা, তোমরা কি আসছো? অনলাইনে আছো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, দেখি আমরা একটু ওয়েট করি না, কয়েক স্টুডেন্ট কিছু অনলাইনে আসুক। লকডাউনের এই দিনে সবারই মন খারাপ, না? আবহাওয়াটাও ভালো না আজকে, সামনে আবার ঝড়, ডেঙ্গু, সব মিলিয়ে আমরা খুব একটা মানসিকভাবে ভালো অবস্থায় নাই, না? যা হোক, এর মধ্যেও আমরা আমাদের ক্লাস যতটুকু পারি আমরা করব। আমরা চেষ্টা করব অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিছু শেখাতে, হ্যাঁ? কারণ এটা কতদিন থাকে সেটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। লকডাউন বাড়তে পারে, সামনে ঈদ। ঈদ মানে খুশি, কিন্তু কারোর মনে হয়তো এখন খুশি নাই, না? নতুন জামা কাপড় কিনছো তোমরা? না, মার্কেটে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এই ঈদ নতুন জামা কাপড় ছাড়াই করতে হবে। মার্কেটে যাবে না, বাসার বাইরে বের হবে না, হ্যাঁ? এক সপ্তাহে কয়েকটা ইএনটি ক্লাস, না? বোর লাগে হয়তো বা ইএনটি ক্লাস, আসলে এত প্যালেটেবল না। ইএনটি রিজিয়নটাই আমি বারবার বলি যে রিজিয়নের অ্যানাটমি ফিজিওলজি ইজি না, সেই রিজিয়নটা পড়তেও আসলে বোধহয় অতটা ইজি মনে হয় না। তবুও যেহেতু সাবজেক্ট আছে, পরীক্ষায় আসবে, পরীক্ষা পাশের জন্য হলেও কিছু জ্ঞান আমাদের থাকা দরকার। অ্যাটলিস্ট বিং এ এমবিবিএস ডক্টর একটা রেফারেল নলেজ থাকতে হবে রিগার্ডিং ইএনটি ডিজিজ, হ্যাঁ? সেই কারণে ইএনটি আমাদেরকে পড়তে হবে। ভালো না লাগলেও পড়তে হবে, না? এক সপ্তাহে 3টা ইএনটি ক্লাস। শফিক স্যার আমাকে বলেছিল যে নেজোফ্যারিংসের 3টে ডিজিজ তোমাদেরকে একটু পড়ানোর জন্য, যাক আমি চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু তোমাদেরকে পড়াতে পেরেছি বা তোমরা কতটুকু বুঝেছ, সেটা ঠিক বুঝতে পারছি না। সঞ্জিদা, জেসমিন, জ্যোতি, রোকসানা, ওয়াসকরুনি, নাজমুল আরিফিন, ঐশিকা, রিয়া, দীপ্র, হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো এখন আর অন্য কোনো ক্লাস নাই, তাই না? মরিয়ম, সুমনা, তোমাদের কারোর বাসা কি কোস্টাল বেল্টে আছে? রাইট, লাইক তোমার চিটাগং বা মোংলা, খুলনা, বরিশাল, এরকম কারোর বাসা কি আছে? আচ্ছা, নাই মোস্ট প্রবলি। আলহামদুলিল্লাহ, ভালো। এই অঞ্চল দিয়ে নাকি ঘূর্ণিঝড় হবে, সুতরাং সবাইকে সাবধানে থাকতে হবে। যাক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আজকে আমরা যে টপিক্সটা পড়বো সেটা নেজোফ্যারিংসেরই একটা টপিক্স। এটা সম্ভবত নেজোফ্যারিংসের লাস্ট টপিক্স, হ্যাঁ? দ্য নেম অফ দ্য টপিক্স ইজ নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা।
আমরা প্রথম দিন পড়েছিলাম নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, দ্যাট ইজ অ্যাডিনয়েড। পরের ক্লাসে আমরা পড়লাম নেজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা, দ্যাট ইজ টিউমার লাইক ডিজিজ, benign disease in the nasopharynx. Today we will discuss about nasopharyngeal carcinoma. তোমরা পড়ালেখা করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কোরিলেট করা। হ্যাঁ, একটা ডিজিজের সাথে আর একটা ডিজিজের যদি ভালো কোরিলেট করতে পারো তাহলে মনে রাখতে সুবিধা, অ্যান্সার করতে সুবিধা, আলটিমেটলি পাশের সুবিধা আর কি। হ্যাঁ, কারণ এগুলো ডিজিজ মুখস্থ করে কখনো মাথায় থাকে না। তোমার শাহিন স্যার খুব কাছাকাছি ডিজিজ আমি দেখলাম, যে আইবিটি, ইরিটেবল বাউল সিনড্রোম, না আইবিএস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, নিশ্চয়ই এগুলো খুব কাছাকাছি ডিজিজ। একটার সাথে পার্থক্য করতে খুব সহজেই করা যায়, আবার না জানলে সহজে করা যায় না। সো আমাদের সব সাবজেক্টের ডিজিজই কাছাকাছি ডিজিজ থাকলে তোমরা প্যাথোজেনেসিস, সিমটোমেটোলজি এগুলো সবসময় কোরিলেট করে পড়ার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। না হলে ওই স্টেজে গিয়ে পড়বো, একবারে পরীক্ষা হলে গিয়ে বলবো, এটা কিন্তু ডিফিকাল্ট। এটা আমাদের স্যাররাও আমাদেরকে বলছে, আমরাও তোমাদেরকে একইভাবে বলি। যে শুনবে সে লাভবান হবে, আর যে শুনবে না সে যা হোক তার মতো সে চিন্তা করবে। আনিসুর রহমান স্যার ইজ ওয়াচিং। কি সৌভাগ্য আমাদের! মেডিসিন মানে তো দা সাবজেক্ট, না? মেডিসিন সবাইকেই জানতে হবে, ইএনটি না জানলেও চলবে। স্যার কী বলেন আনিস স্যার? যাই হোক, আজকে আমরা পড়বো যেটা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। একটু আমরা এটা সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করার পরে আমরা অ্যাডিনয়েড, নেজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা এবং কার্সিনোমাটাকে একটু পাশাপাশি কম্পেয়ার করব। তাহলে আমার ধারণা এটা আমাদের মাথার মধ্যে থেকে যাবে। কারণ দেখো, দিস থ্রি ডিজিজেস আর দ্য ডিজিজ অফ দ্য নেজোফ্যারিংস। তার মানে আমাদের সিমটোমেটোলজি কিন্তু মোরলেস, আনিস স্যার, সিমটোমেটোলজি কিন্তু মোরলেস কাছাকাছি, এক্সামিনেশান কিন্তু একই, ইনভেস্টিগেশন মোরলেস কাছাকাছি। যেহেতু ডিজিজ প্যাটার্ন ভিন্ন, আমাদের ম্যানেজমেন্ট ভিন্ন, তাহলে দেখো আমাদের পড়া কিন্তু অনেক কমে যাবে। যদি আমরা তিনটা জিনিস আমরা কোরিলেট করতে পারি তাহলে কিন্তু আমাদের পড়া অনেক অংশেই কমে যাবে। সো লেটস স্টার্ট। টুডেজ টপিকস ইজ নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। অন্যান্য ডিজিজ পড়ার সময় যেরকম আমরা চিন্তা করেছিলাম একটা ডেফিনেশান, তার একটা ইটিওলজি, তার ক্লাসিফিকেশান, তার এক্সটেনশান, তার সিমটোমেটোলজি, ইনভেস্টিগেশনস, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, আমরাও নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা মোরলেস এরকম হেডিংয়েই পড়ব। তবে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাটা একটু ভিন্ন রিগার্ডিং এর প্যাথোফিজিওলজি, ইটিওলজি এবং জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা? তো আমরা খুব ইজিলি এটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে কার্সিনোমা হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য এনি পার্ট অফ দ্য নেজোফ্যারিংস। না, নেজোফ্যারিংসের রূপ আছে, না, অ্যান্টেরিয়র ওয়াল আছে, পোস্টেরিয়র ওয়াল আছে, ল্যাটারাল ওয়াল আছে। তো যে কোনো জায়গা থেকেই যদি যে কার্সিনোমাটা অ্যারাইজ করে সেটাকে বলা হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তোমরা একটা জিনিস দেখো, নেজোফ্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি যদি আমরা বলতাম তাহলে তার মধ্যে কার্সিনোমা আসতো, সার্কোমা আসতো, অ্যাডিনোকার্সিনোমা আসতো, লিম্ফোমা আসতো, হোয়াট এভার মেবি। বাট আমাদের টপিকস কিন্তু আজকে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। ঠিক আছে? তাহলে আমি বললাম যে অ্যারাইজেস ফ্রম দ্যাট এনি সাইট অফ নেজোফ্যারিংস। এবং তাহলে মোস্ট কমন সাইট কি? ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজোফ্যারিংস, দ্যাট ইজ ফোসা অফ রোজেনমোলার। এই একটা জায়গা আমাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে, মাথায় রাখতে হবে যে কমন সাইট অফ নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ইজ fossa of Rosenmoller. By this time we know the two important structures that are situated at the lateral wall of the nasopharynx, that is fossa of Rosenmoller and nasopharyngeal opening of Eustachian tube. তো সেই fossa of Rosenmoller is surgical important হচ্ছে nasopharyngeal carcinoma। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, এটার একটু জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে পৃথিবীর কোথায় কোথায় নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বেশি হয় এটা আমাদেরকে একটু জানতে হবে। কারণ এই ডিজিজটা আমাদের দেশে খুব একটা কমন না। এবং এই ডিজিজের যে অরিজিন আমরা চিন্তা করি, অরিজিন কি?
যে মাল্টিফ্যাক্টোরিয়াল অরিজিন, মানে সিঙ্গেল কোনো ফ্যাক্টর যে এটার জন্য দায়ী সেটা আমাদেরকে বলা যাবে না, মাল্টিফ্যাক্টোরিয়াল অরিজিন। হ্যাঁ, নাম্বার 1 জেনেটিক কজ, নাম্বার 2 জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, নাম্বার 3 এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নাম্বার 4 ডায়েটারি ফ্যাক্টর, নাম্বার 5 পার্সোনাল হ্যাবিট, অন্যান্য ডিজিজের মতো মোরললেস। হ্যাঁ, তাই না? তো তাহলে আমরা এই হেডিংয়ে আমরা এখন চিন্তা করব যে প্রথমে যদি আমরা চিন্তা করি জেনেটিক ফ্যাক্টরস, যদি আমরা চিন্তা করি যে কোন কোন অঞ্চলে আসলে জেনেটিক্যাল কারণে কিছু কিছু অঞ্চলে এই ডিজিজ দেখতে পাই যে চায়নাতে, স্পেশালি সাউদার্ন চায়নাতে এই ডিজিজের প্রকোপটা অনেক বেশি। সাউদার্ন চায়না, তাইওয়ান, ইন্দোনেশিয়া, এই 3টা জায়গায় দেখা যাচ্ছে যে এই ডিজিজের প্রকোপটা অনেক বেশি। ইভেন দেন চাইনিজ পিপল যদি কোথাও মাইগ্রেটেড হয় তাদের মধ্যেও এই ডিজিজের প্রকোপটা কিছুটা বেশি থাকে। ঠিক আছে? এরপরে যদি আমরা চিন্তা করি কিছু ভাইরাল কজ, আমরা ইটিওলজি পড়ছি কিন্তু এখন, কিছু ভাইরাস, অ্যাবস্টেন বার ভাইরাস মোস্ট কমন কালপ্রিট ফর দিস ডিজিজ, প্যাথোজেনেসিস অফ দিস ডিজিজ, অ্যাবস্টেন বার ভাইরাস। অ্যাবস্টেন বার ভাইরাস নর্মালি কি ডিজিজ করে জানো তোমরা? হালিমা আক্তার, প্রিয়া, উদয়, সানিয়া। হ্যাঁ, অ্যাবস্টেন বার ভাইরাস কি ডিজিজ করে? নর্মালি আমাদের গ্ল্যান্ডুলার ফিভার করে, তাই না? তো সেই অ্যাবস্টেন বার ভাইরাস দেখা যাচ্ছে যে আমাদের নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার জন্য অনেকাংশে দায়ী। চাইনিজ পিপল অ্যাবস্টেন বার ভাইরাল ইনফেকশন আছে, there is chance of 60 to 80% chance of NPC, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। হ্যাঁ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে অ্যাবস্টেন বার ভাইরাস একটা ফ্যাক্টর। তো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বললাম, আমরা অ্যাবস্টেন বার ভাইরাস বললাম। কিছু কিছু প্রফেশন আছে যারা উড মেকার, কাঠের কাজ করে, বার্নিশ করে, এক্সপোজার হয় তাহলে তাদের নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা অন্যান্য পিপলদের চেয়ে অনেক বেড়ে যায়। ঠিক আছে? কাঠের কাজ, বিশেষ করে যারা বার্নিশ করে তাদের মধ্যে এটা প্রকোপটা অনেক বেশি দেখা যায়। ডায়েটারি হ্যাবিটের মধ্যে আমরা বলি যে প্রিজার্ভ মানে টিনের মধ্যে যে সমস্ত খাবার প্রিজার্ভ করা হয়, সেটা সল্টেড ফিশ হতে পারে বা টিন জাতীয় কোনো খাবার হতে পারে। হ্যাঁ, এই সমস্ত কিছু খেলে ওর মধ্যে যে নাইট্রোসামাইন থাকে, যে প্রিজারভেটিভস, সেটার জন্য অনেক সময় দেখা যায় নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হতে পারে। দিস আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, মানে থাকলেই যে হবে তেমন না, তবে এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? এরপরে স্মোকিং সব রোগের জন্য তো এরা দায়ী, সেটা আমরা বলতেই পারি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে একটা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা যেটা মাল্টিফ্যাক্টোরিয়াল অরিজিন, এর মধ্যে আমাদের কোন এরিয়াতে বেশি হয়, কোনো একটা নির্দিষ্ট ভাইরাস, আমরা কিন্তু পরীক্ষায় এটা আসলে আমরা জিজ্ঞাসা করি যে কোন ভাইরাস নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার জন্য দায়ী। হ্যাঁ, কিছু কিছু ডিজিজ আছে না, প্যাপিলোমা কোন ভাইরাসের জন্য হয়, সিএস সার্ভিস কোন ভাইরাসের জন্য হয়, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কোন ভাইরাসের জন্য হয়, এগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করে থাকি। সো এইটুকু পড়ার মধ্যে অ্যাটলিস্ট 2টা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এটা কোন রিজিয়নে বেশি হয়, কোন ভাইরাল ইনফেকশনে বেশি হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আসো আমরা স্প্রেড। আমরা বলেছিলাম যে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা নেজোফ্যারিংস থেকে অ্যারাইজ করে, কিন্তু যেহেতু এটা একটা এটা তার বিভিন্ন জায়গায় এটা স্প্রেড করে। একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা কিন্তু নেজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইমা পড়ার সময় আমরা বলেছিলাম যে এক্সটেনশন, তার মানেটা কি? ডিজিজটা যেখানে আছে সেখান থেকে যতটুকু সামনে পিছে উপরে নিচে যেতে পারে, দিস ইজ কল্ড এক্সটেনশন। প্রাইমারি সাইটের থেকে যতটুকু সে চারিদিকে যেতে পারে, দিস ইজ কল্ড এক্সটেনশন। যেহেতু এটা একটা বেনাইন ডিজিজ, শাখাওয়াত, এখন কি শুনতে পাচ্ছ?
যেহেতু নেজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা একটা বেনাইন ডিজিজ, সুতরাং এটাকে আমরা এক্সটেনশন বলি। আর কার্সিনোমা যেহেতু ম্যালিগনেন্সি, এটা কিন্তু স্প্রেড। তার মানে কি, স্প্রেডটা কিন্তু লোকাল স্প্রেড হতে পারে, লোকো রিজনাল স্প্রেড হতে পারে, ডিস্ট্যান্ট কোনো অর্গানেও কিন্তু স্প্রেড হতে পারে। দুইটার মধ্যে পার্থক্য আছে। এনজিওফাইব্রোমাটা এক্সটেনশন, এনপিসি কিন্তু স্প্রেড। সুতরাং এনপিসি যেহেতু কার্সিনোমা, এটা কিন্তু তার নিজের জায়গায় থেকে যাবে না, ও স্প্রেড করবে লোকাল, লোকো রিজনাল অ্যান্ড ডিস্ট্যান্ট কোনো অর্গানে কিন্তু এটা স্প্রেড করবে। নিপেন স্যার ইজ ওয়াচিং, হ্যাঁ নিপেন স্যার অলওয়েজ স্মাইলিং। আই থিঙ্ক সে গানও গাইতে পারবে, গান গাওয়ার জন্য মনে হয় প্রস্তুত। ঠিক আছে স্যার, আপনাকে সুযোগ দেওয়া হবে অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লেকচার, কারণ আসলে সবাই লকডাউনে, সবাই হতাশাগ্রস্ত। সামনে ঈদে কারোর মনেই কোনো শান্তি নাই। সুতরাং আপনি অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লেকচার আপনাকে ফ্লোর দেওয়া হবে স্যার, আমাদের সাথে থাকেন। আচ্ছা, তাহলে এক্সটেনশন না, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এক্সটেনশন, লোকাল এক্সটেনশন। আমরা এনজিওফাইব্রোমার মতোই যদি আমরা চিন্তা করি, লোকাল এক্সটেনশন বলতে যে ফরওয়ার্ড, সামনের দিকে গেলে কি আছে, নেজোফ্যারিংসের সামনের দিকে নেজাল ক্যাভিটি, তা আবার একই কথা, এক্সটেনশন টু দ্য নেজাল ক্যাভিটি। পিছনের দিকে কি আছে, পিছনে এবং নিচেই ওরোফ্যারিংস অ্যান্ড হাইপোফ্যারিংস যেতে পারে। লেটারালি কি আছে, স্টেশন টিউব আছে, টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে ইনফ্রাটেম্পোরাল ফোসা আছে, তাই না? আবার এটা যেহেতু ম্যালিগনেন্সি, সেটা স্কাল বেসকেও ইনভলভ করতে পারে। আমরা জানি স্কাল বেজে অনেকগুলা ওপেনিং থাকে, হ্যাঁ আমরা বলতাম ফুটোলজি, না, অনেকগুলা ওপেনিং থাকে। সেই ওপেনিংয়ের মধ্যে দিয়ে বিভিন্ন স্ট্রাকচার যাতায়াত করে। তো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা যদি ওই সমস্ত ওপেনিংকে ইনভলভ করে, তাহলে ওই ওপেনিং দিয়ে যে নার্ভগুলা ট্রাভার্স করে, যাতায়াত করে, তাদের সিমটম প্রডিউস করতে পারে, তাই না? এগুলো তো ইজি, মানে এগুলো তো আসলে পড়ার কিছু নাই, এগুলো বোঝাই যায়, তাই না? তো সেইখানে ফোরামেনা রোটেন্ডাম আছে, ফোরামেনা ওভালি আছে, জগুলার ফোরামেন আছে, হাইপোগ্লোসাল নার্ভ আছে। দেখো, কোনো পড়াই কিন্তু বিফলে যায় না। অ্যানাটমি কিন্তু এখানে খুব কাজে দিবে আমাদের, টু প্রডিউস সিমটোম্যাটোলজি, তাই না? তাহলে দেখো, লোকাল এক্সটেনশন সামনে, পিছনে, পাশে, উপরে, ইন্ট্রাক্রেনিয়াল। তাহলে এই গেল এক গ্রুপ, ওয়ান গ্রুপ অফ স্প্রেড। হ্যাঁ, আর একটা সেকেন্ড গ্রুপ অফ স্প্রেড হতে পারে লোকো রিজনাল। লোকো রিজনাল মানে বেসিক্যালি লিম্ফ্যাটিক স্প্রেড। নেজোফ্যারিংস থেকে ফার্স্ট গ্রুপ অফ লিম্ফ নোডস ইউজুয়ালি রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডস, সেখান থেকে আপার ডিপ সার্ভাইকাল নেক নোডস, লেভেল 2, ঠিক আছে? অথবা ডাইরেক্টলি আপার ডিপ সার্ভাইকাল নেক নোডও যেতে পারে। দিস ইজ লোকো রিজনাল স্প্রেড। নাম্বার 3 হচ্ছে ডিস্ট্যান্ট কোনো অর্গানে যদি যায়, অন্যান্য ম্যালিগনেন্সি যেরকম বিভিন্ন অর্গানে গিয়ে সিএ লাং, সেটা তো আলটিমেটলি ডিস্টাল মেটাস্টেসিস হতে পারে না। আমাদের হেড নেক রিজিয়নের ক্যান্সারও অনেক সময় ডিস্টাল মেটাস্টেসিস হতে পারে। তো সে অর্গানগুলো মোরাললেস কমন, LLB, হ্যাঁ, লিভার, লাং, বোন। ডিস্টাল মেটাস্টেসিস বলতে আন্দাজে LLB বলতে পারো, লিভার, লাং, বোন, ব্রেন, যে কোনো ডিজিজের, সে সিএ পোস্টেটি হোক, লাংসি হোক, আর তোমার জিআইটি হোক, আর যাই হোক না কেন, তাই না? কারণ এইগুলো অর্গানে যেহেতু ভাস্কুলারিটি বেশি, ব্লাড সাপ্লাই বেশি, সুতরাং আমরা আন্দাজে বললেও এটা বলতে পারি যে লিভার, লাং, ব্রেন, বোন। ঠিক আছে? তাহলে দেখো, আমরা স্প্রেড পড়লাম 3টা জায়গায়। একটা লোকাল স্প্রেড, 2 নাম্বার লোকো রিজনাল স্প্রেড, 3 নাম্বার ডিস্ট্যান্ট স্প্রেড। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? একটা পড়লাম যে ডিজিজটা কোথায়, কোত্থেকে আসে, তার ইটিওলজিক্যাল ফ্যাক্টরস কি হতে পারে, সাজেস্টিভ, আমরা নট ইয়েট শিওর কোনটা কাজ করে। আমরা কিছু কিছু বলেছি, জেনেটিক্স, অ্যাবস্টেন বার ভাইরাস, এনভায়রনমেন্টাল বা প্রফেশনাল, ডায়েটারি হ্যাবিট, হ্যাঁ, এগুলোর কথা বলেছি। আমরা লোকাল স্প্রেড, লোকো রিজনাল স্প্রেড অ্যান্ড ডিস্ট্যান্ট স্প্রেডের কথা বলেছি, তাই না?
এখন আসো এই যে নেজোফেঞ্জাল কার্সিনোমা, এটার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা মাইক্রোস্কোপিক্যালি, একটা ম্যাক্রোস্কোপিক্যালি। তার মানে মাইক্রোস্কোপিক্যালি মানে টিস্যু অফ অরিজিন হিসাবে কীরকম হয়, আমি আগেই বলেছিলাম কার্সিনোমা মানে কার্সিনোমার সাথে সে টিস্যু অফ অরিজিনের সাথে রিলেটেড। তো মাইক্রোস্কোপিক্যালি এটা যেটা হবে হিস্টোপ্যাথোলজিক্যালি বলতে পারো, সেটা মেনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা টু আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। তো স্কোয়ামাস সেল কার্সিনোমা আবার ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড অথবা আনডিফারেন্সিয়েটেড হতে পারে। তোমরা তো নিশ্চয়ই প্যাথোলজিতে ডিফারেন্সিয়েশন কী জিনিস জানো, প্যাথোলজিতে পড়েছে, প্যাথোলজিতে পড়ে আসছে, তাই না? যে নর্মাল টিস্যুর সাথে এটা কতটুকু পার্থক্য করা যায় সেটাই ডিফারেন্সিয়েশন। বেশি পার্থক্য করা গেলে ওয়েল ডিফারেন্সিয়েটেড, সেটা প্রগনোসিস ভালো। মিডিয়াম পার্থক্য করা গেলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, সেটার প্রগনোসিস একটু বেশি খারাপ। আর যদি ডিফারেন্সিয়েট নাই করা যায়, দ্যাট ইজ আনডিফারেন্সিয়েটেড, সেটার প্রগনোসিস আরও খারাপ। তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে লিম্ফো এপিথেলিয়ামা হতে পারে, এটা প্রায় 80 to 85%। কিছু কিছু যেহেতু এখানে এখানে লিম্ফোমাও হতে পারে। হ্যাঁ, আবার যেহেতু এখানে মাসুল থাকে, এখানে র্যাপডোমায়োসার্কোমাও হতে পারে। এগুলো মুখস্থ করার কোনো জিনিস না, এটা আমাদের যে টিস্যু অফ অরিজিন, যে সমস্ত টিস্যু এখানে থাকবে, সেই টিস্যুর যে সমস্ত ম্যালিগনেন্সি হয় সেটাই আমরা এখানে বলতে পারি। সো স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিম্ফো এপিথেলিয়ামা, লিম্ফোমা, র্যাপডোমায়োসার্কোমা, এগুলো হতে পারে মাইক্রোস্কোপিক্যালি অর হিস্টোপ্যাথোলজিক্যালি। এখন আসো ম্যাক্রোস্কোপিক্যালি, মানে খালি চোখে দেখে আমরা কি কি ধরনের লেশন পেতে পারি না। এটাও 3 ধরনের। একটা বলতে বলো পলিফারেটিভ, মানে এটা একটু সাইজে বড় হবে, পলিফারেশন হবে। পলিফারেটিভ যে গ্রুপ অফ ডিজিজ আমাদের অবস্ট্রাকটিভ সিমটম বেশি করবে, দ্যাট ইজ পলিফারেটিভ। 2 নাম্বার হতে পারে আলসারেটিভ, মানে কিছুই না, শুধু একটা আলসার নিয়ে আসলো, নেজোফ্যারিংসে একটা আলসারেশন আছে। 3 নাম্বার হতে পারে ইনফিল্ট্রেটিভ, মানে ডিপে ইনফিল্ট্রেশন, উপরের দিকে তেমন কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ডিপার ইনফিল্ট্রেশন আছে। তাহলে 3 ধরনেরই হতে পারে ম্যাক্রোস্কোপিক্যালি, খালি চোখে দেখে না, প্রলিফারেটিভ, আলসারেটিভ অ্যান্ড ইনফিল্ট্রেটিভ। তাহলে এখন দেখো আমরা ইটিওলজি জানলাম। আচ্ছা, একটা জিনিস আমরা বোধহয় বলতে ভুলে গেছি, এই ডিজিজটা মেলদের বেশি হয়, ফিমেলের চেয়ে মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ। তো বাইমোডাল প্রেজেন্টেশন 10 to 30 ইয়ার্সেও এটার একটা প্রকোপ দেখা যায়, আবার মোর দ্যান 60 to 70 ইয়ার্সেও একটা প্রকোপ দেখা যায়, মানে বাইমোডাল প্রেজেন্টেশন এজ যদি আমরা চিন্তা করি, মেলদের বেশি হয় দেন ফিমেল না। এটুক তো আমরা মোটামুটি বুঝেছি না, বুঝেছি কি না? উপমা, শাখাওয়াত, হ্যাঁ, এটুক কি আমরা বুঝতে পারছি? না ঘুম লাগে এখনো, সকাল হয় নাই? আচ্ছা, যাও, কেউ তো কোনো অ্যান্সার করে না, আমি বুঝতেছি না যে এরা বুঝছে কিনা। শাখাওয়াত বুঝতে পারছো? আচ্ছা, নিপেন স্যার ঠিক আছে। এখন আসো আমাদের সিমটোম্যাটোলজি। আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই সিমটোম্যাটোলজি মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা আগে কিভাবে চিন্তা করেছিলাম অ্যাডিনয়েড পড়ার সময়? নেজাল গ্রুপ অফ সিমটম, ওরাল গ্রুপ অফ সিমটম, ইয়ার সিমটম, 3 ধরনের গ্রুপ না। নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতেও আমরা মোরলেস গ্রুপ হিসাবে আমরা সিমটম পাবো, সেখানেও গ্রুপ হিসাবে আসবে। যেমন একটা গ্রুপ
এখন আমরা আসো সিমটোম্যাটোলজি বা সিমটমস, কী কী সিমটম নিয়ে আমাদের কাছে এই পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে, তাই না? একটা মেল পেশেন্ট মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ, একটা পেশেন্ট আমাদের কাছে আসলো উইথ দ্য কমপ্লেইন অফ ফলোয়িংস। নাম্বার ওয়ান গ্রুপ অফ সিমটমস, দ্যাট ইজ পেশেন্টের কোনোই সমস্যা নেই, শুধু নেক সোয়েলিং। ফার্স্ট গ্রুপ অফ সিমটম দেখো নেক সোয়েলিং। 60 থেকে 70% অফ কেসেস আমাদের কাছে আসে নেক সোয়েলিং, এবং সেই নেক সোয়েলিং কিন্তু লিম্ফ অ্যাডেনোপ্যাথি, দ্যাট মিনস সার্ভাইকাল লিম্ফ নোড সোয়েলিং, নট এক্সট্রানোডাল সোয়েলিং ইউজুয়ালি। হ্যাঁ, ডাইরেক্ট এক্সটেনশন হতে পারে, কিন্তু ডাইরেক্ট এক্সটেনশনের চেয়ে লিম্ফ নোড সোয়েলিং নিয়ে আমাদের কাছে বেশি আসবে, এবং এটা মোর দ্যান 60 থেকে 70% কেসে কোনো সমস্যা নেই, শুধু বলবে যে আমার এখানে ফোলা। আমরা দেখব যে নেক সোয়েলিং। তাহলে এটা গেল একটা গ্রুপ অফ সিমটম। নাম্বার সেকেন্ড বা 2 নেজাল সিমটম, ওই আগের মতো নেজাল সিমটম। তো নেজাল সিমটমে কী কী থাকতে পারে? নেজাল অবস্ট্রাকশন থাকতে পারে, নেজাল ডিসচার্জ থাকতে পারে, স্পেশালি ব্লাড স্টেন্ড নেজাল ডিসচার্জ। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? দেখো, আমরা আগের যে দুটো ডিজিজ পড়েছিলাম সেইখানে কিন্তু আমাদের নেজাল অবস্ট্রাকশন ছিল, প্রোগ্রেসিভ নেজাল অবস্ট্রাকশন, এবং সেখানে ইপিস্টেক্সিসও ছিল। এবং দেখো এনজিওফাইব্রোমাতে প্রফিউজ ব্লিডিং, সেটা চিফ কমপ্লেন ছিল। অ্যাডিনয়েডেও অকেশনাল ব্লিডিং ছিল, ইপিস্টেক্সিস। আর আমরা নেজোফেঞ্জাল কার্সিনোমাতে আমরা বললাম যে অকেশনাল ব্লাড স্টেন্ড নেজাল ডিসচার্জ, দিস ইজ অলসো ইপিস্টেক্সিস বাট নট ফ্রিকুয়েন্টলি অর প্রফিউজ। এটাকে বলা হচ্ছে ব্লাড স্টেন্ড নেজাল ডিসচার্জ। রুগী এসে বলবে যে আমার নাকে সর্দি হয়, নাক ঝাড়লে কেমন যেন একটু রক্ত মিশে মিশে আসে। দেখো, যেখানে ব্লিডিং হলো সেই ডিজিজের চেয়ে এই অল্প অল্প ব্লিডিং, এটার প্রগনোসিস খারাপ, তাই না? সুতরাং ভেরি কেয়ারফুল। এরকম একটা পেশেন্ট, মেল পেশেন্ট 60 ইয়ার্স ওল্ড, সে যদি বলে যে আমার একটু নাকটা বন্ধ বন্ধ লাগে, আর যখন আমি নাক পরিষ্কার করি তখন ব্লাড স্টেন নেজাল ডিসচার্জ হয়, দিস ইজ কল্ড নেজাল শো। এটা কিন্তু আমরা পরীক্ষায় থাকলে জিজ্ঞাসা করব যে এখানকার ব্লিডিংটা কেমন হয়, এনজিওফাইব্রোমার ব্লিডিংটা কেমন হয়। ঠিক আছে আফরিন জাহান? দিস ইজ কল্ড নেজাল শো। ডেলিভারির সময় না একটা শো হয়, ইউটেরাইন শো না কি জানি, একটা প্রেগনেন্সিতে না ডেলিভারিতে জানি ছোটোবেলা করছিলাম, সেটাও একটা শো, এটাও একটা শো। মানে ইএনটিতেও একটা শো আছে, গাইনিতেও একটা শো আছে। সো দুই শো এর মধ্যে পার্থক্য করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এটাও প্রায় 20 to 30% ক্ষেত্রে নেজাল সিমটম নিয়ে আসতে পারে, নেজাল অ্যান্ড নেজোসিলিয়ারি সিমটম, দ্যাট ইজ নেজাল অবস্ট্রাকশন কিন্তু এত বেশি থাকবে না, তার আগেই অন্যান্য সমস্যা হয়ে যাবে, তাই না? যেহেতু এটা একটা ম্যালিগনেন্ট ডিজিজ। তাহলে নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, স্পেশালি ব্লাড স্টেন্ড নেজাল ডিসচার্জ। তাহলে সেকেন্ড গ্রুপ চলে গেল। থার্ড গ্রুপ হচ্ছে অটোলজিক্যাল সিমটমস। এটাও প্রায় 20 to 30% ক্ষেত্রে অটোলজিক্যাল সিমটমস, মানে কানের সমস্যা। আমরা বলেছি যে ল্যাটারাল ওয়াল স্টেশন টিউবের ওপেনিং থাকে। সো যদি এটা ল্যাটারাল ওয়ালকে যদি ইনভলভ করে বা প্রস্রাব রোজনমহলের কাছে যেহেতু থাকে, স্টেশন টিউবকে ইনভলভ করলে আমরা পেশেন্টের সিক্রেটরি অটাইটিস মিডিয়া বা ওএমই অথবা রিকারেন্ট AOM, এই সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসতে পারে যে আমি এক কানে কম শুনি, এই নাকটাও একটু বন্ধ বন্ধ লাগে, কানে শো শো ভো ভো আওয়াজ হয়, টিনাইটাস, ডিজিনেস। ট্রু লেবার ক্রাইটেরিয়া রুকসানা, হ্যাঁ মনে থাকে জানো? হ্যাঁ, লেবারের সাথে এনপিসির সম্পর্ক আছে, বিশেষ করে শোতে। হ্যাঁ, লেজার শো, লেজার দেখাইলে লেজার শো, লেবার হইলে লেবার শো, আর নাকে হইলে নেজাল শো। হ্যাঁ, নিপেন স্যার দেখে আসছে লেজার শো সিঙ্গাপুরে। যা হোক, তো এটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, এখন অটোলজিক্যাল সিমটমের মধ্যে আমাদের সিক্রেটরি অটাইটিস মিডিয়া মানে কন্ডাক্টিভ হিয়ারিং লস, টিনাইটাস, কিছুটা ডিজিনেস থাকতে পারে। হ্যাঁ, আরেকটা গ্রুপ অফ সিমটম, 3 নম্বর বললাম কিন্তু অটোলজি। 4 নম্বর গ্রুপ অফ সিমটম হচ্ছে আমাদের
মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি, দ্যাট মিন্স নিউরোলজিক্যাল সিমটমস। আমরা আগেই বলেছি যে স্কাল বেজে অনেকগুলো ওপেনিং থাকে, সেই ওপেনিংগুলোতে যদি ইনভলভ করে তাহলে এটা 2, 3, 4, 5, 6, 9, 10, 11 এবং 12 নার্ভ পলসি হতে পারে। তো এখন তোমরা চিন্তা করো যে সেকেন্ড নার্ভ হলে কী প্রবলেম হবে, অপথলমোপ্লেজে অপথনিক প্রবলেম হবে, 3, 4 হলে অকুলোমোটর প্রক্রিয়া, সেখানেও চোখের সমস্যা হবে, ট্রাইজেমিনাল হইলে ফেশিয়াল পেইন হবে, অ্যাবডুসেন্ট হইলেও LR6 সেটাও লেটারাল রেকটাস পলসি হবে। 9, 10, 11 নার্ভ যদি পলসি হয় তাহলে সেটা আমাদের ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংসের নেজাল ইন্টিনেশন নিয়ে আসবে, হাইপোনেজাল ভয়েস নিয়ে আসবে, নেজাল রিগার্জিটেশন নিয়ে আসবে, হ্যাঁ তাই না, সিডো বালবার পলসির মতো ফিচার নিয়ে আসবে। 12 নার্ভ পলসি হলে হাইপোগ্লোসাল নার্ভ পলসি নিয়ে আসবে। তাহলে দিস সিমটমস ডিপেন্ডস অন হোয়াট স্ট্রাকচারস আর ইনভলভ। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করবে যে আমার ডিজিজ কোথায় কোথায় গিয়েছে, কোন স্ট্রাকচার ইনভলভ করছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আমার সিমটম। তাহলে দেখো একটা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কত ওয়াইড ভ্যারাইটিস অফ সিমটম নিয়ে আমাদের কাছে প্রডিউস করতে পারে। ঠিক আছে না? ঠিক আছে আফরিন জাহান। তাহলে এতগুলো সিমটম নিয়ে কোনো কিছুই হলো না, শুধু মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়ে আমাদের কাছে আসলো, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। ইট মে বি এ কেস অফ নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। মেডিসিনে তোমার স্যারদের কাছে প্রথমে যাবে, নিউরোসার্জন, নিউরোমেডিসিনের কাছে যাবে, এতগুলো নার্ভ পলসি। স্যাররা যদি কিছু খুঁজে না পায় তখন হয়তো বা স্যাররা আমাদের কাছে পাঠাবে যে না ঠিক আছে শফিক স্যারের কাছে পাঠাও, দেখো তো একটু নেজোফ্যারিংসে কিছু আছে কিনা, তাই না? সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে দেখো নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কিন্তু মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যদি সিমটোমাটোলজিকে আবার চিন্তা করি, ফার্স্ট গ্রুপ অফ সিমটম হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, সেকেন্ড গ্রুপ নোজ অ্যান্ড নেজোসিলিয়ারি সিমটম, থার্ড গ্রুপ অটোলজিক্যাল সিমটম, ফোর্থ গ্রুপ কী বললাম, ক্রেনিয়াল নার্ভ পলসি না? তাহলে এইগুলো সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এখন তিনটা সিমটোমেটোলজি যদি আমরা পাশাপাশি যদি বিবেচনায় আনি, এডিনয়েড এনজিওফাইব্রোমা অ্যান্ড নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, তাহলে দেখো সিমটম কিন্তু একটা আরেকটার সাথে মিলে যাবে, বাট এক একটা ডিজিজে এক একটা সিমটমের গুরুত্ব কিন্তু বেশি হবে। সেটাই তোমার কৃতিত্ব, বা আমরা যদি পড়াইতে পারি তাহলে আমাদের কৃতিত্ব, যে এটা মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে সিমটোমেটোলজি শেষ। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, কোশ্চেনের জন্য সময় দেওয়া হবে, তোমরা একটু ইয়া করো, হ্যাঁ আমরা সময় দেব। এরপরে স্বাভাবিকভাবেই আমরা সাইন, মানে আমরা এক্সামিনেশন করে কীভাবে এক্সামিনেশন করবো, এক্সামিনেশন করে আমরা কি পাবো। তো আমাদের এক্সামিনেশন অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস আগের মতোই, আমরা অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করব, নাকের মধ্যে কিছু আছে কিনা আমরা দেখব, আমরা ওরাল ক্যাভিটিটাও এক্সামিন করব, প্যালেটটা নর্মাল কিনা, টাংটা নর্মাল কিনা, কারণ পলসি তো হতে পারে যদি নার্ভ পলসি থাকে, তাই না? প্যালেটের মুভমেন্ট হয় কিনা। আমরা পোস্ট নেজাল স্পেস মিরর পোস্টেরিয়র রাইনোস্কোপি করে আমরা দেখব নেজোফ্যারিংসে কোনো প্যাথোলজি আছে কিনা। যদি পলিফারেটিভ টাইপ অফ প্যাথোলজি থাকে তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারবো, কিন্তু ইনফিল্ট্রেটিভ এবং আলসারেটিভ হইলে আমরা বুঝতে পারবো না। অনেক সময় আমরা এই সমস্ত কেসে ডিজিটাল পালপেশন অফ দ্য নেজোফ্যারিংস করি, মানে হাত দিয়ে আমরা নেজোফ্যারিংসে হাত দিয়ে দেখি যে কোনো ব্লাড স্টেন ডিসচার্জ আছে কি না। দেখো এনজিওফাইব্রোমাতে কিন্তু আমরা বারবার বলেছি কোনো ডিজিটাল পালপেশন করা যাবে না, আর নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হলে কিন্তু আমরা ডিজিটাল পালপেশন করতে আগ্রহী, তাই না? তার মানে একটা জিনিস যেখানে হালাল আর একটা জিনিস, ওই একই জিনিস আর এক জায়গায় কি হারাম, তাই না? তো এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে। হ্যাঁ, দিস আর দ্য প্রিকশনস। তাহলে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম এবং এই পেশেন্টের অবশ্যই কান এক্সামিন করতে হবে এবং নেক, কারণ 60 to 70% ক্ষেত্রে নেক নোড নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো নেক এক্সামিনেশন ইজ ম্যান্ডেটরি। গতদিন তোমরা অনেকে কোশ্চেন করছিল যে
এনজিওফাইব্রোমা কি ম্যালিগনেন্সি হতে পারে কিনা, বা নেক কেন এক্সামিন করবো না। আজকে দেখো নেক এক্সামিনেশন কিন্তু ওটা রুটিন ছিল, এটা কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে, হ্যাঁ, কারণ 60 to 70% কেসেই কিন্তু আমার নেক নোড নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এরপরে আমরা আগেও বলেছিলাম যে নেজো অ্যান্ডোস্কোপি, আমাদের অ্যান্ডোস্কোপ আছে, তোমাদের সাধ্যের মতো অত মোটা না, জিআই অ্যান্ডোস্কোপের মতো একটু চিকুন, হ্যাঁ, 4 মিলিমিটার নেজো অ্যান্ডোস্কোপ, সেটা দিয়ে আমরা নোজ অ্যান্ড নেজোফ্যারিংস এক্সামিন করতে পারি। এবং যদি কোনো সাসপেক্টেড লেশন থাকে, নেজোফ্যারিঞ্জিয়াল বায়োপসি ইজ ম্যান্ডেটরি, নিতেই হবে। আবার দেখো একই কথা, এনজিওফাইব্রোমাতে আমরা বায়োপসি নিতে চাইনি, না করেছিলাম, কিন্তু এই কেসে আমরা অবশ্যই বায়োপসি নেব, আমাদেরকে নিতে হবে না, টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে মোটামুটি আমরা অ্যান্টিরিয়র অ্যানোস্কোপি, পোস্টেরিয়র অ্যানোস্কোপি, ওরাল ক্যাভিটি, অটোলজি মানে কান এক্সামিন করব এবং নেক এক্সামিন করব, নেজো অ্যান্ডোস্কোপি করব এবং ডিজিটাল পালপেশন করব। ডিজিটাল পালপেশন শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করাই ভালো। মনে করো আমরা নাক এক্সামিন করে আমরা কিছুই পেলাম না, বায়োপসি নেওয়ার কোনো জায়গাও পেলাম না, নেজো অ্যান্ডোস্কোপি করেও আমরা কিছু পেলাম না, কিন্তু এরকম একটা পেশেন্টের নেক নোড আছে, মেল পেশেন্ট, মোর দ্যান 60 years old, ব্লাড স্টেন নেজাল ডিসচার্জ হয়, তাহলে আমরা কি করব? আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ব্লাইন্ড বায়োপসি ফ্রম নেজোফ্যারিংস, নেজোফ্যারিংসের কয়েকটা জায়গা থেকে আমরা অজ্ঞান করে উইথ দ্য হেল্প অফ এন্ডোস্কোপ আমরা বায়োপসি নেব। সেটা ফোজা অফ রোজনমোলার হতে পারে, রুট থেকে হতে পারে, ল্যাটারাল হতে পারে, সাসপেক্টেড যে কোনো জায়গায় লেশন থাকলে আমরা সেখান থেকে বায়োপসি নেব, ঠিক আছে। ঠিক আছে স্যার, নিপেন স্যার। আচ্ছা, এরপরে আমরা প্রসিড করতে হবে, আমাদের কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষা করতে হবে না, ডাক্তাররা খামাখাই পরীক্ষা নিরীক্ষা করে, এজন্য ভয়ও লাগে। যাই হোক, তাহলে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। এতটুকু করলে এটা কিন্তু তোমার আল্লাহ তাআলা যতটুকু তোমার জ্ঞান দিয়েছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমার টেবিলে, তোমার চেম্বারে বসেই তুমি করলে। এখন যেটা করতে হবে, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হবে। দ্যাট ইজ, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ডু ইউ সাজেস্ট ফর দিস পেশেন্ট? হ্যাঁ, আগের মতোই আমরা সিটি স্ক্যান করব অফ স্কাল বেস, আমরা এমআরআইও করতে পারি, তাহলে তারা আমাদের কিছু গাইড দিবে। ফোসা অফ রোজনমোলারে কোনো সফট টিস্যু মাস আছে কিনা, কোনো ফুলনেস আছে কিনা, হ্যাঁ। এছাড়া যদি এর এক্সটেনশন হয় সামনে পিছে উপরে নিচে, তাহলে সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা দিবে। এমআরআই কমপ্লিমেন্টারির সাথে এটা করতে পারি। এক্সরের এখানে তেমন কোনো রোল নাই, তবে আমরা এক্সরে চেস্ট করতে পারি, যেহেতু আমরা বলেছি যে এখানে মেটাস্টেসিস, লাং মেটাস্টেসিস হতে পারে, লিভার বোন মেটাস্টেসিস হতে পারে, সুতরাং আমরা একটা এক্সরে চেস্ট, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। হ্যাঁ, তাহলে এতগুলো জিনিস করার পরে পরীক্ষা নিরীক্ষা করলাম, নেজো অ্যান্ডোস্কোপি করলাম, আমরা বায়োপসি করলাম, আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস করলাম, এর মধ্যে তো আমরা মোটামুটি ডিজিজটার গতি প্রকৃতি বুঝতে পারবো, তাই না? করোনা না বুঝলেও এই ডিজিজটা এর মধ্যে মোটামুটি আমরা একটু বুঝতে পারবো, তাই না? তাহলে এত কিছু করার পরে আমরা এখন আমাদের প্ল্যান অফ অ্যাকশান কী হবে, তার জন্য আমাদের একটা স্টেজিং সিস্টেমে যেতে হবে, তাই না? পৃথিবীর সব কিছুই ভালো প্ল্যান করতে গেলে তার একটা স্টেজিং করতে হয়। হ্যাঁ, এই স্টেজ হলে আমি এই করবো, এটা হলে এই করবো, এটা হলে এই করবো। তাহলে এটাও যেহেতু একটা ম্যালিগনেন্ট ডিজিজ, আমরা স্টেজিং করব বিফোর গোয়িং টু ডেলিভার এনি ট্রিটমেন্ট। আচ্ছা, স্টেজিং সম্পর্কে আমার মনে হয় যে স্টেজিং তোমাদের জন্য দরকার না, এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটু মাথায় রাখতে হবে। যদি নেক নোড মেটাস্টেসিস না থাকে, লোকাল এরিয়াতে কনফাইন্ড থাকে, তাহলে এটা স্টেজ 1-2 এর মধ্যে পড়বে। এটা মনে রাখবা শুধু, যে লোকাল এরিয়ার মধ্যে কনফাইন, পেনিয়াল নার্ভ পলসিও নাই, নেক নোডও নাই, ঠিক আছে, তাহলে এটা স্টেজ 1-2। আর যদি নেক নোড থাকে, ডিস্টাল মেটাস্টেসিস থাকে, অথবা রিজনাল
যদি কোনো মেটাস্টেসিস থাকে লোকো রিজনাল, তাহলে এটা 3-4। সংক্ষেপে এটা মনে রাখবা, মনে না রাখলেও কোনো কিছু যাবে আসবে না তোমাদের জন্য। আমি মনে করি শফিক স্যার কী বলেন, যদি ছাত্রদেরকে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করা হয়, ওদের জন্য এটা আমার মনে হয় মনে রাখাটা কঠিন, তবে এটুকু জানলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা স্টেজিং করলাম যে স্টেজ 1, 2, 3, 4। যদি নেক নোড মেটাস্টেসিস না থাকে, লোকো রিজনাল যদি এক্সটেনশন বা স্প্রেড না থাকে, তাহলে স্টেজ 1, 2, আর লোকো রিজনাল এক্সটেনশন প্লাস নেক নোড মেটাস্টেসিস থাকলে স্টেজ 3, 4। এখন আসো ট্রিটমেন্ট। নেজোফেঞ্জাল কার্সিনোমার ট্রিটমেন্ট আসলে আমাদের অ্যাজ এ ইএনটি সার্জন আমরা ডায়াগনোসিস করার পরে এই ট্রিটমেন্ট আমাদের হাতে খুব একটা থাকে না, আমাদের অনকোলজি কলিগদের হেল্প নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। কারণ স্টেজ 1, 2 যদি হয় তাহলে কিউরেটিভ রেডিওথেরাপি, আমরা রেডিওথেরাপি দিব। নেজোফেরিংস থেকে নেক পর্যন্ত এক্সটার্নাল বিম রেডিয়েশন দিতে পারি, IMRT দিতে পারি, ব্র্যাকিথেরাপি দিতে পারি। এটা তোমাদের রেডিয়েশন স্যাররা পড়াবে, যারা অনকোলজি টিচার তারা পড়াবে আরও ভালোভাবে। হ্যাঁ, যদি স্টেজ 3, 4 হয় তাহলে রেডিয়েশন ফলোড বাই মানে কেমো রেডিয়েশন আর কি, কেমোথেরাপি রেডিয়েশন দেওয়া হয়, সেটা আসলে পেলিয়েশন। ঠিক আছে। সালমা, আফরোজ, শিফা, বুঝতে পারছো তোমরা? তাহলে এইটুকু করার পরে এই পেশেন্ট কি হতে পারে, হয়তো ডিজিজ পুরোপুরি কিওর নাও হতে পারে, অথবা ভালো হয়ে যাওয়ার পরে আবার আসতে পারে। তাহলে এটা রেসিডুয়াল ডিজিজ থেকে যেতে পারে, অথবা রিকারেন্স নিয়েও আসতে পারে, তাই না? তো রেসিডুয়াল হোক আর রিকারেন্স হোক, এটা দুইটা জায়গায় হবে। একটা হতে পারে প্রাইমারি সাইটেও হতে পারে, অথবা নেকেও হতে পারে। তো নেকে যদি রেসিডুয়াল ও রিকারেন্স নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা আবার তাকে নেক ডিসেকশন করব। সেকেন্ডারি যে মেটাস্ট্যাটিক যে সাইটটা, রেডিক্যাল নেক ডিসেকশন ফলোড বাই আওয়ার রেডিয়েশন। অথবা প্রাইমারি সাইটে নেজোফ্যারিঙ্গেক্টমিও করা যায়, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। তবুও কোনো কোনো সেন্টারে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। যদি আমরা করতে চাই, পেশেন্ট যদি করতে চাই, তাহলে আমরা ইনশাল্লাহ করে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, তো মোরাললেস দিস ইজ অল অ্যাবাউট নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তা আমরা যদি আবার একটু প্রথম থেকে আসি, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? নাজমুল আরিফিন, কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা একটু প্রথম থেকে আবার আসি, তাই না? সাজেদা ইসলাম, ফ্লোরা, ইএনটি সাবজেক্ট আসলে একটু রসকসীন সাবজেক্ট, তো এটা ডিফিকাল্ট টু মেমোরাইজ। ইম্পর্টেন্ট ফর রিটেন। স্যার বলছে যে রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভেরি গুড। আমি আসলে এখন এই যে রিক্যাপিটুলেশনে আমি যেতাম। এই দেখো, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কিন্তু আমাদের হয়তো এক্সরে, সিটি স্ক্যান, অসপি বা কোথাও আসবে না। শুধু একটা গত দিনের মতো একটা কোশ্চেন এইভাবে হতে পারে যে 60 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ অকেশনাল ব্লাড স্টেন, নেজাল ডিসচার্জ, নেজাল ব্লকেজ উইথ এ নেক সোয়েলিং। হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস? What are the investigations do you suggest? এই একটা কোশ্চেন আসতে পারে। শফিক স্যার বলছে রিটেনে। ঠিক আছে, আমারও মনে হয় যে এটা রিটেনের একটা কোশ্চেন হতে পারে। সিঙ্গেল বেসড অ্যান্সার যেগুলো, সেগুলোর একটা কোশ্চেন হতে পারে এটা, এনজিওফ্যাবুলার মতো। তো পারবা না এখন তাহলে? আমার তো মনে হয় পারবা। কয়েকটা দেখো, 60 ইয়ার্স মেল পেশেন্ট, nasal blockage and blood stained nasal discharge, very very important, blood stained nasal discharge। আর এনজিওফ্যাবুলাতে ছিল প্রফিউজ রিকারেন্ট
আনপ্রোভোকেটিং, দুইটার মধ্যে পার্থক্য আছে। আর এটা 14 বছরের মেল পেশেন্ট, আর এটা 60 বছরের মেল পেশেন্ট, নেক সোয়েলিং অ্যান্ড ব্লাড স্টেন নেজাল ডিসচার্জ। কত পার্থক্য দুইটার মধ্যে, না? একটা এনজিওফাইব্রোমা, একটা কার্সিনোমা। রোকসানা ট্রিটমেন্ট আমরা বললাম যে স্টেজ 1-2 আমরা কিউরেটিভ রেডিওথেরাপি দেব, স্টেজ 3-4 আমরা রেডিওথেরাপি ফলোড বাই কেমোথেরাপি। এটা এই ট্রিটমেন্ট করার পরেও যদি পেশেন্টের রেসিডুয়াল অথবা রিকারেন্স থাকে, নেকে যদি রেসিডুয়াল অথবা রিকারেন্স থাকে, তাহলে আমরা নেক ডিসেকশন করব। আর নেজোফেরিংসের যে জায়গাটা, সেটা আমরা রেডিওথেরাপি দেব, অথবা এখন নাও এ ডেজ নেজোফেরিঙ্গেক্টমি মে বি পসিবল, আমরা করতে পারি, নেজোফেরিঙ্গেক্টমি করতে পারি। শুধু এই কথাগুলোই মনে রাখবা। সাদিকুন্নাহা, সে বলছে রেডিওথেরাপি দিলে কি ক্রেনিয়াল নার্ভ পলসি ভালো হয়ে যাবে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। আসলে নেজোফেঞ্জিয়াল কার্সিনোমাতে প্রগনোসিস কি, সেটা তোমাকে চিন্তা করতে হবে। না, ক্রেনিয়াল নার্ভ ভালো হয়ে যাবে না, ঠিক আছে? তো সেই জন্যে আমরা যে 4টা কথা বললাম, স্টেজ 1-2 রেডিওথেরাপি, স্টেজ 3-4 কেমো রেডিওথেরাপি, রিকারেন্স হলে আইদার সার্জারি অর ফার্দার রেডিওথেরাপি, এই 4টা কথা মনে রাখবা। হ্যাঁ, তোমাদেরকে এই সমস্ত কেসের ট্রিটমেন্ট জিজ্ঞাসা করা হবে না হয়তো বা, শফিক স্যার ভালো বলতে পারবেন, পারলে তো আমরা খুবই খুশি। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু আসি। আমরা ইটিওলজি পড়েছিলাম, আমরা স্প্রেড পড়েছিলাম, লোকো রিজিওনাল অ্যান্ড ডিস্টেন্ট। আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ পড়েছি, ম্যাক্রোস্কোপিক টাইপ পড়েছি। আমরা সিমটোমেটোলজি গ্রুপ হিসাবে পড়েছি, না? ফার্স্ট গ্রুপ নেক নোড মেটাস্টাসিস বা নেক সোয়েলিং, সেকেন্ড গ্রুপ নোজ অ্যান্ড নেজোসিলিয়ারি, থার্ড গ্রুপ অটোলজিক্যাল সিমটম, ফোর্থ গ্রুপ ক্রেনিয়াল নার্ভ পলসি। দেখো, অটোলজিক্যাল সিমটমের মধ্যে আর একটা, যদি এটা তোমাদের লাগবে না, তবুও যদি কেউ মনে রাখতে পারো ভালো। এটা 60 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, শুধু তার এক কানে সে কম শুনে, কন্ডাক্টিভ হিয়ারিং লস, টিনাইটাস, ডিজিনেস। ষাট বছরের মেল পেশেন্ট, এক কানে কম শুনে, এক কানে শোষ আওয়াজ হয়, এক কানে ব্যথা হয়, কোনো কিছুতেই ভালো হচ্ছে না। দিস ইজ অলসো সাসপিসিয়াস ফর নেজোফেঞ্জিয়াল কার্সিনোমা। আবার এই সিমটমগুলোর মধ্যে একটা আছে টটাস ট্রায়েড, তোমাদের এগুলো বলা ঠিক হবে কি না, যাই যদি কেউ মনে রাখতে পারো আর কি। একদিকে কন্ডাক্টিভ হিয়ারিং লস, সেই দিকেই হেমিফেশিয়াল পেন, ওই দিকেই প্যালেটাল পলসি। এই 3টা যদি থাকে, তাহলে ধরে নেব যে এনপিসি, নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা। এই 3টা সিমটমকে বলা হয় টটাস ট্রায়েড। বেশি ক্লামজি করতে চাই না, তোমাদের জন্য এত ক্লামজি কিছু দরকার নেই আমার মনে হয়। তাহলে আমরা তাকে সিমটোমেটোলজি জানার পরে আমরা এক্সামিন করলাম, নেজো এন্ডোস্কোপি করলাম, আমরা বায়োপসি নিলাম। আইদার নেজো এন্ডোস্কোপিক বায়োপসি যদি দেখা যায় আন্ডার লোকাল অ্যানাস্থেশিয়া অথবা আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া, নেওয়ার পরে আমাদের টিস্যু ডায়াগনোসিস আমরা কনফার্ম করলাম, আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস করলাম, করার পরে আমরা স্টেজিং করলাম, লাস্টলি আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করলাম। হ্যাঁ, ঠিক আছে? কি করছেন, আমাদের নেজোফেরিংস কিন্তু মোটামুটি শেষ। পরপর 3টা ইএনটি ক্লাস, আমার ধারণা তোমরা এনজয় করতে পারছো কিনা আমি জানি না। আমরা তো যাই হোক, যেহেতু পরীক্ষায় আসে, এটা পড়তে হবে, জানতে হবে, তাই না? সামনে ঈদ, তোমাদের হয়তো পড়ালেখায় আর মনোযোগও নাই।
তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইনে যারাই আসো না কেন কিছু শেখানোর জন্যে। সাদিকুন নাহার, হিয়ারিং লস এনপিসিতে সাধারণত বাইল্যাটারাল হয় না, কারণ আমরা বলেছিলাম যে দেখো ফোসা অফ রোজেনমুলার ইজ দ্য কমনের সাইট অফ এনপিসি, নেজোফেঞ্জাল কার্সিনোমা। তো ফোসা অফ রোজেনমুলার দুই দিকে দুইটা আছে। তো আল্লাহ তাআলা আসলে এত নিষ্ঠুর না যে ডিজিজ আমাদের যে সমস্ত অর্গান দুই দিকে আছে সেই সমস্ত ডিজিজ সাধারণত একদিকে প্রেজেন্ট করে। বাইল্যাটারাল তো করতে পারে অবশ্যই, যেমন এই রোগটাই নেক সোয়েলিংও বাইল্যাটারাল হতে পারে। ম্যাক্সিমাম 60 থেকে 70% ইউনিল্যাটারাল নেক সোয়েলিং হয়, কিছু পার্সেন্টেজ আছে বাইল্যাটারাল হতে পারে। তো যেহেতু বাইল্যাটারাল ফোসা অফ রোজেনমুলার ইনভলভমেন্ট থাকে না সাধারণত, এই কারণে সাধারণত বাইল্যাটারাল হিয়ারিং লস হবে না। সেটা বাইল্যাটারাল হলে আমরা এনপিসি চিন্তা করবো না, আমরা অন্য কোনো সিস্টেমিক ডিজিজ চিন্তা করবো। হ্যাঁ সাদিকুন নাহার, ঠিক আছে। সাধারণত ইউনিল্যাটারাল হিয়ারিং লস হবে। হ্যাঁ, হতে যে পারে না তা না, অবশ্যই হতে পারে। আরও অনেক ক্রাইটেরিয়া সেখানে সেট করতে হবে যদি এটা এনপিসি হতে হয়। হ্যাঁ, তবে ইউজুয়ালি ইউনিল্যাটারাল হবে, ঠিক আছে। আফরিন জাহান, নেজোফেঞ্জাল এনজিওফাইব্রোমাতে রেডিওথেরাপি কীভাবে কাজ করে? বেনাইন টিউমারের ক্ষেত্রে রেডিওথেরাপি আর রোল একটু বলবেন। আচ্ছা, এটা তোমাদের অনকোলজি যারা টিচার আছে তারা বলবে। রেডিওথেরাপি আসলে কিসের উপরে কাজ করে? মাল্টিপ্লাইং সেলের উপরে সম্ভবত, যদি আমরা মোড অফ রেডিওথেরাপি যদি আমরা চিন্তা করি, যে সেলটা জন্মগ্রহণ করছে G1 G2 G0 না, এই ফেজগুলোতে এগুলো কাজ করে। তো এনজিওফাইব্রোমা আমাদের নর্মাল মোড অফ ট্রিটমেন্ট, আমরা ইউজুয়াল মোড অফ ট্রিটমেন্ট আমরা বলেছি সার্জারি। একটা জিনিস হচ্ছে যে তুমি সার্জারি করতে করতে টায়ার্ড হয়ে গেছো, একবার দুইবার তিনবার, তারপরেও আবার হচ্ছে, পুরাটা ক্লিয়ার হচ্ছে না, বা ইন্ট্রাক্রেনিয়াল কিছু পোর্শন রয়ে গেল, সেক্ষেত্রে তুমি কি করবা? হাতের পাস হিসাবে রেডিয়েশন দেওয়া যেতে পারে। বলে যে রেডিয়েশনেও যেহেতু মাল্টিপ্লাইং সেলের উপরে কাজ করে, কিছুটা কাজ করবে। তবুও এটা তোমার, আমার মনে হয় রেডিয়েশন অনকোলজি যারা লোক আছে তাদের কাছ থেকে তোমরা জেনে নিবা। হ্যাঁ, সাজেদা ফ্লোরা ব্লাইন্ড বায়োপসিটা, হ্যাঁ ব্লাইন্ড বায়োপসি মানে কি? মানে চোখ বন্ধ করে বায়োপসি, তাই না? তাহলে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা নেজোফ্যারিংস এন্ডোস্কোপিক গাইডেন্সে আমরা নেজোফ্যারিংসটা দেখে সাসপেক্টেড, আমরা তো ইএনটি স্পেশালিস্ট যারা তারা তো নর্মাল নেজোফ্যারিংসটা চিনি, যে ফোসা অফ রোজেনমুলারের নর্মাল চেহারা কেমন, রুফ, ফ্লোর, ল্যাটারাল ওয়াল নর্মাল চেহারা কেমন। যদি সেখানে কোনো অ্যাবনর্মালিটি আমাদের চোখে পড়ে ম্যাক্রোস্কোপিক্যালি, আইদার সোয়েলিং অথবা আলসারেশন অথবা অ্যাবনর্মাল মিউকোজাল ডিস্ট্রিবিউশন, সেই সমস্ত জায়গা থেকে, সাসপেক্টেড জায়গা থেকে আমরা টিস্যু নিব, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড বায়োপসি। ঠিক আছে ফ্লোরা, যেহেতু আমরা নির্দিষ্ট হয়ে নিচ্ছি না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ব্লাইন্ড। কিন্তু অবশ্যই আমাদের মাথার মধ্যে তো একটা চিন্তা তো আছে, আমরা তো নর্মাল জিনিসটা যেহেতু আমরা চিনি, আমরা অ্যাবনর্মাল জিনিসটাও আমরা মোরলেস চিনি। সেখানে এক জায়গার থেকে, মোর দ্যান ওয়ান সাইড থেকে যেহেতু আমরা বায়োপসি নিব, সেই কারণে এরা মাল্টিপুল ব্লাইন্ড বায়োপসি, টার্মটা হলো এরকম যে মাল্টিপুল ব্লাইন্ড বায়োপসি। এর মধ্যে আমরা আলাদা আলাদা পাত্রে রাখবো এবং এগুলো আলাদা আলাদাভাবে হিস্টোপ্যাথোলজি করব, করে দেখবো যে কোনো একটা স্যাম্পলে আমার ম্যালিগনেন্সি পজিটিভ আসে কি না। ক্লিয়ার? ঠিক আছে। আর কোনো কোশ্চেন? রুবায়াত, রিয়া, দীপ্র, ঐশিকা, নাজমুল আরিফিন, ওয়াসকুরনি, সঞ্জিদা, জেসমিন, জ্যোতি, রুকসানা, এরাই দেখি সবসময় ক্লাসে থাকে, আর কেউ ক্লাসে থাকে না। ঘটনাটা কি? হালিমা আক্তার, প্রিয়া, সানিয়া তো অবশ্য। আচ্ছা, আনিস ভাই কি এখনো আছেন অনলাইনে? হ্যাঁ, এখানে প্লাস্টিক সার্জারি রোল আছে সানিয়াত। আমরা যদি নেজোফ্যারিঙ্গেক্টমি করি তাহলে সেখানে কিন্তু রিকনস্ট্রাকশনের স্কোপ আছে, সেক্ষেত্রে তোমার সানিয়াত স্যারকে লাগবে ফর রিকনস্ট্রাকশন। আর আনিস স্যারকে তো লাগবে, যেহেতু মেডিসিনের লোক, মেডিসিন ছাড়া আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, এনজিটিউব দেওয়ার জন্য হোক বা অন্যান্য ওপিনিয়ন নেওয়ার জন্য হোক, তোমার আনিস স্যার কিন্তু লাগবে। হ্যাঁ, মেডিসিন।
ফ্লোরা, শফিক স্যার, উপমা, সাখাওয়াত। আর কোনো কোশ্চেন? When is next ENT class? Sir, it depends upon your opinion. নিবেন স্যার কি কোনো স্যার গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি সিটি স্ক্যান? হ্যাঁ, সিটি স্ক্যান করলে আমরা মোটামুটি সিটি অ্যান্ড এমআরআই কমপ্লিমেন্টারি একটা সিটি স্ক্যান এবং এমআরআই করলে মোটামুটি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড। নিবেন স্যার কি কোনো গান শোনাতে চান? আসেন অনলাইনে? ছেলেদের মন খারাপ। স্যার তোমার সময় আছে কিনা আমি জানি না, সময় থাকলে নিপেন স্যারকে বলো একটা গান শোনাইতে। স্যারকে আমি অফ গেলে আপনি শোনাতে পারবেন স্যার? নিপেন স্যার যদি আমাদের ক্লাস শেষ হয়ে থাকে, তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দেবো আজকের ক্লাস এখানে। তো নিপেন স্যার কি গান শোনাবেন? ঈদ সামনে, ওদের মন খারাপ, সেই হিসাবে একটা গান শোনাতে পারেন। কি করতে হবে বলেন? তোমরা একটু রিকোয়েস্ট করো স্যারকে, স্যার যদি একটা গান শোনায়। হ্যাঁ, তাহলে কি আমরা শেষ করে দিব? কোনো রেসপন্স না থাকলে আমরা শেষ করে দেব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তোমাদেরকে মলিন ঈদের শুভেচ্ছা থাকলো। আই এম ইন লাইন। নিবেন স্যার আপনি লাইনে থাকলে কি আপনি গান শোনাতে পারবেন? ওদের ক্লাস আছে, নেক্সট ক্লাস বোনাস গান। শফিক স্যারও চাচ্ছে আপনি একটা গান শোনান। নিবেন স্যার, হ্যাঁ শোনাবেন? হ্যাঁ, নিবেন স্যার কি বলেন? সাখাওয়াত হোসেন স্যার ইচ্ছা করলে এই ভিডিওতে স্যার অ্যাড হতে পারবে, রিকোয়েস্ট দিয়ে কমেন্টের সাইডে অপশন আছে। স্যার তো অ্যাড আছে, আমি জানি না এটা কি কেমন কি স্যার ওদেরকে আর কোনো ক্লাস আছে কি না? তোমাদের এখন কোনো ক্লাস আছে? সাখাওয়াত এখন কোনো ক্লাস আছে তোমাদের? তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ ঈদের পরে আবার দেখা হবে, কথা হবে। হ্যাঁ, অন্য কোনো ক্লাসে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, শফিক স্যার, ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, বেস্ট অফ লাক, ভালো থাকো তোমরা।